নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুগত রঞ্জন সাহা, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। আজকে আমরা দশম শ্রেণীর বিষয় ভৌতবিজ্ঞান সপ্তম অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারে নিউক্লিয় শক্তি দ্বিতীয় পর্ব আলোচনা করব। শুরু করা যাক। নিউক্লিয় শক্তি। ভরবিচ্যুতি। একটি পরমাণুর নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন কণা দ্বারা গঠিত। এদেরকে নিউক্লিয়ন বলে। নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর কি করে পাওয়া যায়? না, প্রোটন সংখ্যা গুণ একটি প্রোটনের ভর যোগ নিউট্রন সংখ্যা গুণ একটি নিউট্রনের ভর। ভর বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি নিউক্লিয়াসের প্রকৃত ভর জানা যায়। তখন দেখা যায় যে নিউক্লিয়াসের প্রকৃত ভর ওর প্রত্যাশিত ভরের চেয়ে কম হয়। তাহলে ভর কিছুটা কমে গেল। কোথায় গেল এই ভর? ভরের এই পার্থক্যকে ভর বিচ্যুতি বলে। তাহলে ভর বিচ্যুতি সমান সমান প্রত্যাশিত ভর মাইনাস প্রকৃত ভর। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা Z, ভর সংখ্যা A এবং প্রোটনের ভর MP, একটি নিউট্রনের ভর Mn। নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর M1 ইকুয়াল টু প্রোটন সংখ্যা Z ইন্টু MP প্রোটনের ভর যোগ A মাইনাস Z নিউট্রন সংখ্যা গুণ নিউট্রনের ভর। নিউক্লিয়াসের প্রকৃত ভর M। তাহলে ভর বিচ্যুতি ডেল্টা M সমান সমান M1 বিয়োগ M। তাহলে Z ইন্টু MP প্লাস A মাইনাস Z ইন্টু Mn মাইনাস M। বন্ধন শক্তি। একটি নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলি একসঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠনের সময় যে শক্তি মুক্ত করে তাকে ওই নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে। বিজ্ঞানী আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা অনুযায়ী ভর বিচ্যুতি শক্তিতে রূপান্তরিত হয়। যদি ভর বিচ্যুতি বা ভর ঘাটতি ডেল্টা M হয়, তাহলে যে পরিমাণ শক্তি মুক্ত হবে তা হল E ইকুয়াল টু ডেল্টা M ইন্টু C স্কোয়ার, যেখানে C হল শূন্য স্থানে আলোর বেগ। মান তোমরা নিশ্চয়ই জানো, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই শক্তি নিউক্লিয়াসের বন্ধন শক্তি রূপে আত্মপ্রকাশ করে। এই শক্তির দ্বারা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলি পরস্পরের সাথে আবদ্ধ থাকে। বন্ধন শক্তি বেশি হলে নিউক্লিয়াস সুস্থিত হয় এবং কম হলে অস্থায়ী হয়। বিচ্যুতির একটা প্রবলেম দেখব। প্রশ্নটা দেখো। প্রোটন, নিউট্রন এবং হিলিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে 1.00728, 1.00867, 4.0015 AMU অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। হিলিয়াম নিউক্লিয়াস He42 এর ভর বিচ্যুতি কত? কি করে এটা বের করব? এক্ষেত্রে Z, যেটা অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা হলো 2, মাস নাম্বার যেটা ভর সংখ্যা সেটা হলো 4। তাহলে ভর বিচ্যুতি ডেল্টা M ইকুয়াল টু Z ইন্টু MP প্লাস A মাইনাস Z ইন্টু Mn মাইনাস M ইকুয়াল টু 2 ইন্টু 1.00728 প্লাস A হচ্ছে 4
জেড হচ্ছে 2, 4 মাইনাস 2 ইন্টু mn মান 1.00867 মাইনাস বড় এম যেটা হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভর 4.0015 mu। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে না 0.0304 mu ইকুয়াল টু 0.0304 ইন্টু 1.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার অফ মাইনাস 27 কেজি। এটা কেন হলো না 1 mu ইকুয়াল টু 1.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার অফ মাইনাস 27 কেজি। তাহলে ভর বিচ্যুতি ডেল্টা এফ ইকুয়াল টু এটা গুণ করলে আসে 0.050464 ইন্টু 10 টু দ্য পাওয়ার অফ মাইনাস 27 কেজি। একটা প্রবলেম করার পরে লাস্টে উত্তরে স্টেটমেন্ট লিখতে হয়। ভর বিচ্যুতির মান 0.050464 ইন্টু 10 টু দ্য পাওয়ার অফ মাইনাস 27 কেজি। এবারে দেখো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। 1939 খ্রিস্টাব্দে দুই জার্মান বিজ্ঞানী অটো হান এবং ট্রাসমান দেখান যে ইউরেনিয়াম U-235-92 পরমাণুর নিউক্লিয়াসকে ধীর গতির নিউট্রন দিয়ে আঘাত করলে নিউক্লিয়াসটি প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে যায় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এর সংজ্ঞা কি? যে প্রক্রিয়ায় একটি তেজস্ক্রিয় পরমাণুর যেমন ইউরেনিয়াম, প্লুটোনিয়াম বা থোরিয়াম এর ভারী নিউক্লিয়াসকে ধীরগতির নিউট্রন দিয়ে আঘাত করে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয় এবং তার সাথে কিছু সংখ্যক নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে নিউক্লিয় বিভাজন বলে। সমীকরণ দেখো, U-235-92 এটা ইউরেনিয়ামের নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। U-235-92 প্লাস নিউট্রন N10 কি তৈরি করছে? ইউরেনিয়াম 236-92 তার নিউক্লিয়াস, এটা অস্থায়ী, এটা ভেঙে যাচ্ছে। বেরিয়াম 141-56 প্লাস ক্রিপ্টন 92-36 প্লাস 3 নিউট্রন N10 প্লাস 200 MeV মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এখানে ভর সংখ্যাটা মিলিয়ে নাও। এই বিক্রিয়ার আগে ভর সংখ্যা 235 প্লাস 1 236, এখানে রয়েছে 236, 141 প্লাস 92 প্লাস 3 ইন্টু 1, তাহলে দেখবে 236 আসে। আচ্ছা, অ্যাটমিক নাম্বার এখানে 92 প্লাস 0 92, এখানে রয়েছে 92, এখানে 56 প্লাস 36 প্লাস এই 3 ইন্টু 0, এটা করলেও দেখবে 92 আসে। তাহলে ভরের সংরক্ষণ সূত্র এবং আধানের সংরক্ষণ সূত্র মেনে চলা হলো। এখানে দেখো এই সমীকরণটিকে আরেকবার লেখা হয়েছে। U-235-92 প্লাস N10 অ্যারো U-236-92, এটা ভেঙে যাচ্ছে। বেরিয়াম 141-56, ক্রিপ্টন 92-36, 3টে নিউট্রন প্লাস 200 MeV। এখানে ছবিটা দেখানো হয়েছে যে এই যে নিউট্রন N10, এটা ধীরগতির নিউট্রন, এটা ইউরেনিয়াম 235-92 নিউক্লিয়াসকে গিয়ে ধাক্কা দিচ্ছে। এই যে ইউরেনিয়াম 235-92 নিউক্লিয়াস ধীরগতির নিউট্রনটি আত্তীকরণ করে, তার মানে এই নিউট্রনটা ধাক্কা দিল, দিয়ে U-236-92 একটি অস্থায়ী নিউক্লিয়াসে রূপান্তরিত হলো। এবার ভেঙে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটি বেরিয়াম নিউক্লিয়াস তৈরি করছে 141-56, একটি ক্রিপ্টন নিউক্লিয়াস তৈরি করছে 92-36, তার সাথে 3টে নিউট্রন, এই একটা নিউট্রন, দুটো নিউট্রন, 3টে নিউট্রন, 3টে নিউট্রন তৈরি হচ্ছে আর শক্তি 200 MeV শক্তি উৎপন্ন হচ্ছে। এই শক্তিটা কোথা থেকে এলো
না এই শক্তির উৎস হলো ভর ঘাটতি। 1 কেজি ইউরেনিয়ামের বিভাজনে উৎপন্ন শক্তির পরিমাণ হয় 10,000 টন কয়লা পুড়িয়ে উৎপন্ন শক্তির সমান। তাই জন্য ইউরেনিয়ামের এত দাম, খুব কস্টলি। 1 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্কটা দেখো, 1 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻13 জুল। এই সম্পর্কটা মনে রাখবে, লিখে প্র্যাকটিস করবে, তাহলেই মনে থাকবে। এবারে আমরা দেখব ইউরেনিয়ামের বিভাজনে এই যে নির্গত শক্তির পরিমাণ আমরা দেখেছি 200 MeV, এটা কিভাবে এলো। এর উৎস বলা হয়েছে ভর বিচ্যুতি। দেখা যাক, বিভাজনের আগে রয়েছে কি U23592 N10 নিউট্রন। কি দেওয়া আছে? ইউরেনিয়াম 23592 নিউক্লিয়াসের ভর, যেটা কত 235.0439 ইউ, ওই অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক, ইউ চিহ্ন দিয়ে লেখা হয়। N10 একটি নিউট্রনের ভর কত না 1.0087 ইউ। বেরিয়াম 14156, তার ভর কত না 140.9139 ইউ। ক্রিপ্টন 9236, তার ভর কত না 91.8973 ইউ। তাহলে এই বিক্রিয়াটির আগে মোট ভর কত, মানে ইউরেনিয়াম আর নিউট্রন এটা যুক্ত করলে কত হয় 235.0439 ইউ প্লাস 1.0087 ইউ ইকুয়াল টু 236.0526 ইউ। বিক্রিয়ার পরে মোট ভর কত? বিক্রিয়ার পরে কার কার ভর নিতে হবে না বেরিয়ামের ভর নিতে হবে, ক্রিপ্টনের ভর নিতে হবে, 3টি নিউট্রনের ভর নিতে হবে। তাহলে বিক্রিয়ার পরে মোট ভর 140.9139 ইউ প্লাস 91.8973 ইউ প্লাস 3 ইন্টু 1.0087 ইউ, এটা যোগ করলে কত হচ্ছে 235.8373 ইউ। আচ্ছা, এই বিভাজনের জন্য যে ভর হ্রাস হচ্ছে সেটা কত 236.0526 ইউ মাইনাস 235.8373 ইউ ইকুয়াল টু 0.2153 ইউ। তাহলে বিভাজনের জন্য ভর হ্রাস 0.2153 ইউ। এবার এই যে ভর হ্রাস হচ্ছে, এই ভর হ্রাসের পরিমাণ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই সম্পর্কটা মনে রাখবে, 1 ইউ ইকুয়াল টু 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে মুক্ত শক্তি ই ইকুয়াল টু 0.2153 ইন্টু 931 MeV, যোগ গুণ করলে হবে ই ইকুয়াল টু 200 MeV। তাহলে এইভাবে একটি ইউরেনিয়াম 23592 নিউক্লিয়াসের বিভাজনে নির্গত শক্তির পরিমাণ নির্ণয় করা যায়। ছবি দেখো, ইউরেনিয়াম U23592 বিভাজন দেখানো হয়েছে। এই যে ইউরেনিয়াম নিউক্লিয়াসটা রয়েছে, একটি নিউট্রন গিয়ে একে ধাক্কা দিচ্ছে, এই নিউক্লিয়াসটি আত্তীকরণ করে একটি অস্থায়ী নিউক্লিয়াস U23692 তৈরি করছে। এটা ভেঙে যাচ্ছে, ক্রিপ্টন বেরিয়াম তৈরি করছে, তার সঙ্গে 3টে নিউট্রন দেখো, 1টা 2টো 3টে নিউট্রন তৈরি হয়েছে আর শক্তি তৈরি হয়েছে, 200 MeV শক্তি তৈরি হয়েছে। এখানেও এই ছবিটা ইউরেনিয়াম নিউক্লিয়াসের বিভাজন দেখিয়েছে। নিউট্রন, ইউরেনিয়াম নিউক্লিয়াস, এটাই অসিলেট করে দুভাগ হচ্ছে, ডাম্বল স্ট্রাকচার, তারপর ভেঙে যাচ্ছে, 2টো নিউক্লিয়াস, 3টে নিউট্রন, এই 3টে নিউট্রন গিয়ে আবার 3টে ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ধাক্কা দেবে। এবার প্রত্যেকটা থেকে 3টে করে নিউট্রন, মানে মোট 9টা নিউট্রন তৈরি হবে।
সেই 9টা নিউট্রন আবার 9টা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ধাক্কা দেবে। এইভাবে যদি আমরা এই নিউক্লিয় বিভাজনটাকে চলতে দিই তাহলে অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করা যায়। নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া। একটি ইউরেনিয়াম U-235-92 নিউক্লিয়াসের বিভাজনে যে 3টি নিউট্রন তৈরি হয়, এখানে দেখো ছবিতে, এই যে এই নিউট্রনটা গিয়ে ইউরেনিয়ামের বিভাজন ঘটাচ্ছে, তার ফলে এই যে বেরিয়াম তৈরি হচ্ছে, ক্রিপ্টন তৈরি হচ্ছে, আর এই 3টি নিউট্রন তৈরি হচ্ছে। এই 3টি নিউট্রনকে গৌণ নিউট্রন বলে। এই গৌণ নিউট্রনগুলি প্রত্যেকটি অন্য নিউক্লিয়াসের বিভাজন ঘটাতে পারে। এর সাথে আরও নিউট্রন উৎপন্ন হয়। ছবিতে দেখো, একটি নিউট্রন প্রথমে ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ধাক্কা দিয়েছে, সেখান থেকে 3টে নিউট্রন তৈরি হয়েছে। তাহলে এখানে যে বিভাজন প্রক্রিয়া ঘটলো, এখানে 200 MeV শক্তি উৎপন্ন হলো। এই 3টে নিউট্রন গিয়ে এই 1, 2, 3 3টে ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ধাক্কা দিল। তাহলে 3টির ক্ষেত্রে আবার বিভাজন বিক্রিয়া হলো, প্রতিটির ক্ষেত্রে আবার 200 MeV করে শক্তি উৎপন্ন হলো। এটার ক্ষেত্রে বেরিয়াম, ক্রিপ্টন 3টে নিউট্রন উৎপন্ন হলো। এর ক্ষেত্রে বেরিয়াম, ক্রিপ্টন 3টে নিউট্রন উৎপন্ন হলো। একইভাবে এর ক্ষেত্রেও বেরিয়াম, ক্রিপ্টন আর 3টে নিউট্রন তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কটা নিউট্রন তৈরি হলো না, মোট 9টি নিউট্রন তৈরি হলো। এই 9টি নিউট্রন আবার 9টি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ধাক্কা দিয়ে আবার 3 নং 27টি নিউট্রন তৈরি করবে। এইভাবে এই বিক্রিয়াটি শৃঙ্খল আকারে চলতে থাকে। এইভাবে নিউক্লিয় বিভাজন একবার শুরু হলে তাহলে তা শৃঙ্খলের ন্যায় চলতে থাকে এবং নিউক্লিয় বিভাজনের হার দ্রুত গতিতে বাড়তে থাকে। এর ফলে অল্প সময়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া 2 ধরনের হয়। একটি নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। তোমরা এক্ষুনি দেখলে যে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াকে যদি চলতে দেওয়া হয় তাহলে মুহূর্তের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে। তাহলে আমাদের যে কাজকর্ম, সারা পৃথিবীর কাজকর্ম শক্তির ওপরে নির্ভর করে চলছে। তাহলে এই যে বিপুল শক্তির উৎস রয়েছে, এটাকে যদি মানব কল্যাণে ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক উপকার হবে। তাই জন্য এই শৃঙ্খল বিক্রিয়াটাকে যদি নিয়ন্ত্রিতভাবে ঘটানো যায় তাহলে কিন্তু অনেক শক্তি পাওয়া যাবে, যেটা মানব কল্যাণে ব্যবহার করা যায়। সেই ঘটনাটি ঘটে নিউক্লিয় চুল্লিতে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। সেখানে এই শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রিত আকারে ঘটানো হয়। এবার নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যে তড়িৎ শক্তি মানব কল্যাণে কাজে লাগে। আর দ্বিতীয় ধরনের নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। মানে তুমি কোনো রকম নিয়ন্ত্রণ করলে না, শৃঙ্খল বিক্রিয়াটাকে নিজের মতো করে চলতে দিলে, তাহলে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হবে, যেটি ধ্বংস করতে পারে অনেক প্রাণ। পারমাণবিক বোমা বিস্ফোরণে এটি ঘটানো হয়, যে অ্যাটম বোমার বিস্ফোরণ। অ্যাটম বোমার বিস্ফোরণে এই নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া ঘটানো হয়। পারমাণবিক বোমা, যেটি অ্যাটম বোমা নামে আমরা জানি। পারমাণবিক বোমায় অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটানো হয়। ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 এর নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার ওপর ভিত্তি করে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়। এর ধ্বংসাত্মক ক্রিয়া খুব বেশি। এক্ষেত্রে ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 এর অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া স্বেচ্ছায় ঘটানো হয়। এর ফলে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি চারপাশে সব কিছু ধ্বংস করে দেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পারমাণবিক বোমা। 1945-এ 6 আগস্ট জাপানের হিরোশিমায় লিটল বয় নামে এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাট ম্যান নামে দুটি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। প্রথমটি ইউরেনিয়াম 235 এবং দ্বিতীয়টি প্লুটোনিয়াম 239 এর বিস্ফোরণে বিভাজন বিক্রিয়ার ওপর ভিত্তি করে ঘটেছিল। ওই দুটি বোমার বিস্ফোরণে প্রচুর জীবনহানি এবং সম্পত্তির ক্ষতি হয়েছিল। হিরোশিমায় প্রায় 1,66,000 মানুষ এবং নাগাসাকিতে প্রায় 80,000 মানুষের মৃত্যু হয়েছিল। এবার দেখো এই ছবি দেখো, কারণ হিরোশিমায় যে অ্যাটম বোমাটা পড়েছিল সেই ছবি। তারপর দেখো সে অ্যাটম বোমা বিস্ফোরণের পর এই ধ্বংস, সব কিছু ধ্বংস হয়ে গেছে সেই ছবি, সব কিছু ধ্বংসের ছবি দেখো, সব ধ্বংস হয়ে গেছে। তাই জন্য এখন পৃথিবী জুড়ে এই আলোচনাটা হচ্ছে যে মানব সম্পদের ওপরে বা মানব জীবনের ওপরে এই পরমাণু বোমার বিস্ফোরণ যেন না ঘটানো হয়। নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আগে তোমরা জানলে যে এই যে নিউক্লিয় বিভাজন, এটা যদি নিয়ন্ত্রিতভাবে করা যায় তাহলে এখান থেকে যে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যায় সেটা মানব কল্যাণে ব্যবহার করা যায়। নিউক্লিয় চুল্লিতে নিয়ন্ত্রিত হারে শক্তি উৎপন্ন করা হয়, এই শক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। এই যন্ত্রে U-235-92 সমৃদ্ধ ইউরেনিয়াম দণ্ড জ্বালানি, ভারী জল বা গ্রাফাইট মডারেটর এবং ক্যাডমিয়াম দণ্ড নিয়ন্ত্রক দণ্ড রূপে ব্যবহৃত হয়। এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার ফলে উৎপন্ন শক্তি দিয়ে স্টিম জেনারেটরের স্টিমের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হয়। নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয় শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এখানে একটা ছবি দেখো, নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ছবি। নিউক্লিয় দুর্ঘটনার ভয়াবহ পরিণতি। প্রথমে চেরনোবিল দুর্ঘটনা। 1986 সালের 26শে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এক ভয়াবহ নিউক্লিয় দুর্ঘটনা ঘটে। এর ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় কণা বায়ুমণ্ডলে মিশে গিয়ে ইউএসএসআর এবং ইউরোপের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে যায়। এতে 31 জন মানুষের মৃত্যু ঘটে। ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইভেন্ট স্কেল অনুযায়ী এটির লেভেল 7-এর প্রথম ঘটনা। লেভেলের মান বাড়ে যদি ধ্বংসের পরিমাণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। এখানে এই চেরনোবিল যেখানে দুর্ঘটনা ঘটেছিল তার ছবি এখানে দেখতে পাচ্ছ। এরপরে ফুকুশিমা ডাইচি দুর্ঘটনা। 2011 সালের 11ই মার্চ জাপানের ফুকুশিমা 1 নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এক ভয়াবহ নিউক্লিয় দুর্ঘটনা ঘটে। এর ফলে ওই প্ল্যান্টের 6টির মধ্যে 3টির নিউক্লিয়ার চুল্লিতে উত্তপ্ত কোরের গলন ঘটে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। বড় ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির ধাক্কায় প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে। এটি ছিল লেভেল 7-এর দ্বিতীয় ঘটনা। এই ঘটনায় কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও বহু মানুষের ক্যান্সারে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। মানে আগামী দিনে বহু মানুষের ক্যান্সারে মৃত্যুর সম্ভাবনা রয়েছে।
এখানে ছবি দেখো, ওই ফুকুশিমা ডাইচির যে প্ল্যান্ট। এবারে আমরা দেখব নিউক্লিয় সংযোজন কাকে বলে। দুই বা তার বেশি হালকা পরমাণুর, যেমন হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করলে উৎপন্ন নিউক্লিয়াসের ভর প্রাথমিক নিউক্লিয়াসগুলির চেয়ে কম হয় এবং এই ভর ঘাটতি E = ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার সমীকরণ অনুযায়ী শক্তিতে পরিণত হয়। এই প্রক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বলে। সংজ্ঞাটা দেখে নাও। যে নিউক্লিয় বিক্রিয়ায় দুই বা তার বেশি হালকা পরমাণুর নিউক্লিয়াস অতি উচ্চ উষ্ণতায় প্রায় 10⁻⁷ কেলভিন এবং চাপে যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং তার ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয় সংযোজন বলে। তাহলে নিউক্লিয় সংযোজন ঘটাতে উচ্চ উষ্ণতা কত? প্রায় 10⁻⁷ কেলভিন প্রয়োজন, উচ্চ চাপও প্রয়োজন। আচ্ছা, আমাদের যখন উষ্ণতা, এই ধরো আবহাওয়ার উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হয়, তখনই কিন্তু আমাদের খুব কষ্ট হয়। 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ফুটন্ত জলের উষ্ণতা। তা ফুটন্ত জল বুঝতেই পারছো খুব গরম, সেখানে উষ্ণতা 10⁻⁷ কেলভিন। নিউক্লিয় সংযোজনে 10⁻⁷ কেলভিন উষ্ণতার দরকার। তার মানে 1-এর পরে 7টা শূন্য। নিশ্চয়ই চিন্তা করতে পারছো যে উষ্ণতাটা কত বেশি। উদাহরণ দেখো, দুটি ডয়টেরিয়াম নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি হিলিয়াম আইসোটোপ গঠন করে এবং এর সাথে একটি নিউট্রন এবং শক্তি উৎপন্ন হয়। দেখো, ডয়টেরিয়াম নিউক্লিয়াস H2 আরেকটি H2 যুক্ত হয়ে He3 উৎপন্ন করছে, আরেকটি নিউট্রন তৈরি করছে। এক্ষেত্রেও প্রাথমিকভাবে ভর বেশি আর পরবর্তী ক্ষেত্রে ভর কিছুটা কমে যায়। ভরের যে ঘাটতি সেটি শক্তিতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে শক্তির মান কত? 3.27 MeV। একটা জিনিস খেয়াল করতে পারো যে ইউরেনিয়ামের নিউক্লিয় বিভাজনে শক্তির পরিমাণ ছিল 200 MeV, আর এইখানে নিউক্লিয় সংযোজন এক্ষেত্রে শক্তির পরিমাণ 3.27 MeV। তোমাদের মনে হতে পারে যে নিউক্লিয় বিভাজন তার তুলনায় নিউক্লিয় সংযোজনে শক্তির পরিমাণ কম, কিন্তু সেটা নয়। কিভাবে আমাদের চিন্তা করতে হবে না, ইউরেনিয়ামের বিভাজনে যে পরিমাণ পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সেই তার সাপেক্ষে উৎপন্ন শক্তি ছিল 200 MeV। আর এখানে কিন্তু খুব হালকা নিউক্লিয়াস H2 আর H2, এখানে যে পরিমাণ ভর বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তার মান কিন্তু খুব কম। এর সাপেক্ষে শক্তির পরিমাণ 3.27 MeV। তাহলে আমরা দুটো বিক্রিয়াকে যখন তুলনা করব তখন যতটা পরিমাণ ভর বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সেটাকে যদি সমান ধরে নিই, তাহলে নিউক্লিয় বিভাজনের থেকে নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক গুণ বেশি। এখানে সমীকরণ দেখানো হয়েছে H2 দুটি ডয়টেরিয়াম নিউক্লিয়াস যুক্ত হয়ে He3 হিলিয়াম আইসোটোপ তৈরি করেছে, তার সঙ্গে একটি নিউট্রন তৈরি করেছে, প্লাস 3.27 MeV। ছবিতে দেখো, এই ডয়টেরিয়াম একটি নিউট্রন একটি প্রোটন, আরও একটি ডয়টেরিয়াম একটি নিউট্রন একটি প্রোটন যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করেছে। দুটি প্রোটন একটি নিউট্রন, তার সঙ্গে একটা নিউট্রনও নির্গত হচ্ছে, আর 3.27 MeV পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। নিউক্লিয়াসের সংযোজন ঘটাতে গেলে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসগুলির মধ্যে
বিকর্ষণ বল অতিক্রম করতে হয়। সংযোজন মানে দুটি নিউক্লিয়াস কাছাকাছি আসবে। নিউক্লিয়াসের মধ্যে কি ধরনের আধান রয়েছে? না প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে। নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত। তাহলে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত অঞ্চল। তাহলে দুটো নিউক্লিয়াসকে কাছাকাছি আনলে তাদের মধ্যে কুলম্বীয় বিকর্ষণ হবে, সহজে কাছাকাছি তারা আসবে না। তাহলে এই কুলম্বীয় বিকর্ষণকে অতিক্রম করে তাদের জোর করে যদি একসঙ্গে মিলিত করতে হয় তাহলে প্রচুর পরিমাণে শক্তি দরকার। এই শক্তিটা বাইরে থেকে তাপ প্রয়োগের মাধ্যমে দেওয়া হয়। অতি উচ্চ উষ্ণতা এবং চাপে নিউক্লিয় সংযোজন ঘটানো হয়। সেই জন্য এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটির আরেকটি নাম আছে, এটি একটি তাপ নিউক্লিয় বিক্রিয়া। প্রায় 10⁻⁷ কেলভিন উষ্ণতায় নিউক্লিয়াসগুলি যথেষ্ট গতিশক্তি পেয়ে কুলম্বীয় বাধা অতিক্রম করে সংযোজন বিক্রিয়া ঘটায়। হালকা মৌলের বিকর্ষণ বল কম হওয়ায় অপেক্ষাকৃত কম উষ্ণতায় সংযোজন ঘটে, তাই হাইড্রোজেন মৌল নেওয়া হয়। সংযোজন বিক্রিয়ার ভিত্তিতে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটে। তাহলে মনে রাখতে হবে অ্যাটম বোমার বিস্ফোরণের চেয়ে হাইড্রোজেন বোমার বিস্ফোরণে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি। তাহলে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটাতে গেলে উচ্চ উষ্ণতা সৃষ্টি করতে হয় 10⁻⁷ কেলভিন। এটা সৃষ্টি করার একটি মাত্র উপায় পৃথিবীতে রয়েছে, সেটা হচ্ছে একটি পারমাণবিক বোমা ফাটানো। তার মানে একটি হাইড্রোজেন বোমা ফাটাতে গেলে আগে একটি অ্যাটম বোমা ফাটাতে হয়। সমভরের পদার্থের নিউক্লিয় বিক্রিয়া বিবেচনা করলে দেখা যায় যে নিউক্লিয় সংযোজনে বিভাজনের তুলনায় অনেক বেশি শক্তির উদ্ভব ঘটে। সূর্য এবং অন্যান্য নক্ষত্রে শক্তির উৎপাদন। সূর্য এবং অন্যান্য নক্ষত্র থেকে অবিরাম যে বিপুল পরিমাণ তাপ ও আলোক শক্তি ছড়িয়ে পড়ছে তা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। এক্ষেত্রে যে বিক্রিয়াগুলি ঘটে তাদের সমন্বয় করে যে লব্ধি বিক্রিয়াটি পাওয়া যায় সেটি হলো 4H11, 4টে হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হয়ে He42 একটি হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে। তার সঙ্গে দুটি পজিট্রন 2E0+1, তার সঙ্গে 25 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, পজিট্রন কি না? ইলেকট্রন তোমরা জানো ভর খুব কম আর আধান মাইনাস 1 একক মাইনাস ইলেকট্রনের। পজিট্রনের ভর একই রকম, ইলেকট্রনের মতো খুবই কম, কিন্তু এর আধান 1 একক কিন্তু পজিটিভ। তাহলে এখানে দেখানো হলো 4টি প্রোটন যুক্ত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস, দুটি পজিট্রন এবং 25 MeV শক্তি উৎপন্ন হচ্ছে। সূর্যের তাপমাত্রা দেখো, এই সূর্যের দেখানো হয়েছে 1 2 3 4, 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে একটি হিলিয়াম তৈরি করছে। তারপর কিছু দেখো নিউট্রন উৎপন্ন হচ্ছে আর বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। তাপমাত্রা, সূর্যের পৃষ্ঠে তাপমাত্রা কত না 5600 ডিগ্রি সেলসিয়াস। ভেবে দেখো একবার। কেন্দ্রের তাপমাত্রা কত? 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। একটা প্রশ্ন দেখো, নিউক্লিয় চুল্লিতে ভারী জল এবং ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কেন? ভারী জল নিউট্রনের সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটিয়ে নিউট্রনের শক্তি শোষণ করে নিউট্রনকে ধীর গতির করে দেয়। তাই মন্দনক পদার্থ হিসেবে ভারী জল ব্যবহার করা হয়। শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য চুল্লির মধ্যে
নিউট্রন সংখ্যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়। এই জন্য ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয়। এগুলি নিউট্রনকে শোষণ করতে পারে। ক্যাডমিয়াম দণ্ডগুলিকে মজ্জার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করিয়ে বা মজ্জা থেকে ধীরে ধীরে বার করে নিলে শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়, তাই এদের নিয়ন্ত্রক দণ্ড বলে। এবার অনুশীলনীতে প্রশ্ন রয়েছে, তাহলে যে চ্যাপ্টারটা পড়া হলো তোমরা পড়বে, লিখে প্র্যাকটিস করবে, সমীকরণগুলো লিখে প্র্যাকটিস করবে, যে শক্তির উৎপন্ন হচ্ছে কিভাবে হচ্ছে কত পরিমাণ, সেই ক্যালকুলেশনগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে তারপরে এই যে প্রশ্ন রয়েছে 17টা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো নিজেদের খাতায় লিখবে, না দেখে প্রথমে পড়ে মুখস্থ করে তারপর না দেখে খাতায় লিখবে, তারপর উত্তরগুলো আবার চ্যাপ্টার থেকে দেখে নেবে। যে ত্রুটি ভুলভ্রান্তিগুলো হবে সেগুলোকে কারেকশন করে নেবে, দিয়ে ঠিকমতো চ্যাপ্টারটা তৈরি করবে। এইভাবে পড়বে, তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে তোমরা সঠিক ধারণা পাবে। নমস্কার।